হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজকে তোমাদের আমি টেক্সট বইটা কিছুটা পড়াবো, আর কিভাবে টেক্সট বইটা পড়তে হয় সেটাও তোমাদের শিখিয়ে দেব। তোমাদের আমি যে টেক্সট বইটা কিনতে বলেছিলাম, যে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরিচয়, যার লেখক হচ্ছেন প্রণব কুমার দালাল, এই টেক্সট বইটা তোমাদের কিনতে আমি বলেছিলাম। এবার আজকের ক্লাসে তোমরা শিখবে যে টেক্সট বইটা কিভাবে পড়তে হয়, অর্থাৎ টেক্সট বইটা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে, যেগুলো আমাদের পক্ষে জানা অবশ্যই দরকার। কারণ পরবর্তীকালে কেউ যদি এই সাবজেক্টটা অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটায় অনার্স করতে চাও বা উচ্চশিক্ষার দিকে এগোতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে। আর তোমরা যারা আমাকে বিশ্বাস করে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের এই বিশ্বাসের দাম রাখার আমি একদম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। কারণ বিগত বছরে যেসব ছাত্রছাত্রীরা আমার কাছে এইচএস পরীক্ষার অনলাইন কোচিং ক্লাস নিয়েছিল, তারা যথেষ্ট উপকৃত হয়েছে। আশা রাখি তোমরাও উপকৃত হবে। যা পড়ানো হচ্ছে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা যদি প্রথম থেকে যেভাবে তোমাদের গাইড করা হচ্ছে সেভাবে তোমরা এগিয়ে যাও, তোমরা অবশ্যই 90% বেশি নম্বর পাবে, এটুকু তোমরা ভরসা রাখতে পারো। 90%-এর ওপরে নম্বর নিশ্চিত পাবে। প্রত্যেক দিনের কাজ কিন্তু তার জন্য তোমাদের প্রত্যেক দিন করে নিতে হবে। আজকের ক্লাসে তোমাদের আমি টেক্সট বই কিভাবে পড়তে হয় সেটা শেখাবো, এবং তোমাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখবে যে ক্ষমতা কাকে বলে, এই প্রশ্নটা আজকে যত সম্ভব আমি দিয়েছি। ওই প্রশ্নটা তোমরা বুঝে নেবে, তারপরে পিডিএফটা লিখে নেবে। কোনো পিডিএফ কিন্তু তোমাদের প্রিন্ট আউট করানো চলবে না, লিখে নিতে হবে। আর এই যে বইয়ের পেজ, এর যে পিডিএফগুলো তোমরা দেখে নেবে। জাস্ট বইটা কিনে নেওয়ার চেষ্টা করবে। যদি বইটা না থাকে, এই পিডিএফগুলোকে লিখতেও হবে না, প্রিন্ট আউটও করাতে হবে না। বইয়ের পেজগুলো তোমরা জাস্ট যেটুকু পড়াচ্ছি দেখে নেবে। আর কেউ যদি অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে তোমরা ডেসক্রিপশান বক্সে অ্যাডমিশান সংক্রান্ত একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। এখানে শর্টে আমি বলে রাখি যে তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস হয়, তার জন্য তোমাদের 200 টাকা করে মাইনে নেওয়া হয় মাসে। প্রত্যেক মাসে 200 টাকা করে মাইনে নেওয়া হয়। যারা ইচ্ছুক ছাত্রছাত্রী তোমরা কমেন্ট করবে যে অ্যাডমিশান যদি কেউ নিতে চাও। আর মাসে একটা করে মক টেস্ট নেওয়া হয়, আর তোমাদের যেটুকু পড়ানো হবে সেটুকুর পিডিএফ নোটও দেওয়া হবে। যাই হোক, চলো আজকের ক্লাসটা তোমরা বুঝে নাও। দেখো, তোমাদের একদম 1 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক ধারণা সমূহ। ইংরাজিটাও একটু দেখে নাও, সাম কি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে তোমাদের ভূমিকাটা একটু পড়ে নেওয়া দরকার আছে। দেখো, বলছে প্রথম বিশ্বযুদ্ধের অদৃষ্টপূর্ব, দেখো অদৃষ্টপূর্ব ধ্বংসলীলা, বিপুল ক্ষয়ক্ষতি, ব্যক্তি স্বাধীনতার বিপর্যয় পৃথিবীর শান্তিকামী মানুষকে বিচলিত করে তোলে। কি করলে পৃথিবীকে যুদ্ধের করাল গ্রাস থেকে মুক্ত করা যায় এবং এক চিরস্থায়ী শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে তাত্ত্বিক আলোচনার সূত্রপাত হয়, তা থেকেই কালক্রমে আন্তর্জাতিক সম্পর্ক নামক বিষয়টি জন্ম লাভ করে। অর্থাৎ এই চ্যাপ্টারটা যেটা নিয়ে আমরা পড়ছি, আন্তর্জাতিক সম্পর্ক, সেই বিষয়টা কিভাবে এসেছে বুঝতে পারলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে যাতে আর যুদ্ধ না হয়, তার জন্য আলোচনার জন্য এই শাস্ত্রটা এসেছে। এবারে পরে তোমাদের পয়েন্ট আছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, অর্থাৎ এটা কিভাবে বিবর্তিত হয়েছে বিভিন্ন সময়, অর্থাৎ পরিবর্তিত হয়েছে। দেখো, এখানে যেটুকু আমি দাগ দিয়ে রেখেছি এইগুলোই ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো, একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপক ধ্বংসলীলার পুনরাবৃত্তি রোধে বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে যে প্রচেষ্টা শুরু হয়, তার মধ্যেই আন্তর্জাতিক সম্পর্কের অঙ্কুরোদ্গম হয়।
তবে একটি পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের সূত্রপাত 20 শতকের গোড়ার দিকে হলেও এর মূল বিষয়গুলি আলোচনা বহু আগে থেকে শুরু হয়। কেমন দেখো, খ্রিস্টপূর্ব 4th শতকে চৈনিক দার্শনিক মেনসিয়াস দেখো, এখানটা একটু দেখো, পেজটা উল্টে গেল, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবে, একটু ডিস্টার্ব হলো তোমাদের। মেনসিয়াস দেখো 326 থেকে 298 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট চন্দ্রগুপ্তের, প্রধানমন্ত্রী কৌটিল্য, তারপরে 15th শতাব্দীতে ইটালির রাষ্ট্রদার্শনিক মেকিয়াভেলি অন্তরাষ্ট্র সম্পর্কের বিষয় এর অনেক কিছু লিখে যান। তবে আন্তর্জাতিক বিষয়ের সুসংবদ্ধ আলোচনার সূত্রপাত হয় 20 শতক থেকে। তারপরে দেখো যেগুলো আমি দাগ দিয়ে রেখেছি, 1990 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর পল রেইনস, দেখো ডক্টর পল রেইনস, ইংরাজিটা এখানে লেখা আছে দেখো, ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড দ্য এন্ড অব দ্য 19th সেঞ্চুরি শীর্ষক গ্রন্থটি রচনা করেন। তাতে জাতীয়তাবাদ, জাতীয় সাম্রাজ্যবাদ, জার্মান সাম্রাজ্যের রাজনীতি, চীনের সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা স্থান পায়। এবারে কি বলা হচ্ছে দেখো, এরপরে দেখো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নয়, ওই সময় ইউরোপের বিভিন্ন বিষয়ে বলছে, ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডের বেশ কিছু লেখক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। এ ব্যাপারে 1909 সালে ইংরেজ লেখক স্যার নরমান অ্যাঞ্জেল এর লেখা দ্য গ্রেট ইলিউশন গ্রন্থটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে দেখো, এবারে দেখো মেন বিষয়ে আসা যাক, যে দেখো বিবর্তন বলছে, আন্তর্জাতিক সম্পর্কটির বিবর্তন ঘটেছে মূলত 4টি ভিন্ন ধারায়, যথা আদর্শবাদী ধারা, সেটা কতদিন চলেছিল, 1920 থেকে 1930, বাস্তববাদী ধারা, সেটা 30 থেকে 50, নয়া উদারবাদী ধারা 50 থেকে আজ পর্যন্ত, এবং মার্ক্সবাদী ধারা যেটা 1915 থেকে আজ পর্যন্ত। এটা আলাদা একটা ব্যাপার, বুঝিয়ে দিচ্ছি। এবারে আদর্শবাদী ধারা যেটা, সেখানে কি হচ্ছে দেখো, সেখানে কিছু পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে যে আদর্শবাদী ধারাটাকে বোঝার জন্য। এখানে কি বলছে দেখো, এই ধারণার কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানত উড্ডো উইনসলের চিন্তাভাবনা। এই ধারার প্রবক্তাগণ কি মনে করেন, এই ধারার প্রবক্তাগণ মনে করেন যে মানব চরিত্র মূলত সহযোগিতামূলক এবং শান্তিপ্রিয়। আদর্শবাদ এরা ভাবছে। তারপরে ভাবছে মানব সভ্যতার অগ্রগতির মূলে আছে মানুষের এই সহযোগিতার মনোভাব। আর বলছে এরা যে আদর্শবাদীদের মতে যুদ্ধ এবং আন্তর্জাতিক নৈরাজ্যের অবসান ঘটানোর জন্য প্রয়োজন আন্তর্জাতিক স্তরের যৌথ প্রচেষ্টা। এক কথায় আদর্শবাদীরা এমন এক বিশ্ব গঠনের পরিকল্পনাকে বাস্তবসম্মত বলে মনে করেন যেখানে শান্তি চিরস্থায়ী হবে এবং যা নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠবে। তারপরে বাস্তববাদী ধারা, তাদের মতামতটা দেখো, এখানে কি বলা হচ্ছে দেখো, আদর্শবাদী দৃষ্টিভঙ্গি যুক্তি ও নৈতিকতার দিক থেকে সমর্থনযোগ্য হলেও বাস্তবে নিরেখে তা খুব বেশি কার্যকর নয়। তার প্রমাণ হাতে নাতেই পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভূতপূর্ব ধ্বংসলীলার মধ্যে দিয়ে। 1930-এর দশক থেকে আদর্শবাদী লেখকদের বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে আবির্ভাব ঘটে যায় বাস্তববাদী চিন্তাধারার। এই নতুন চিন্তাধারার প্রথম প্রকাশ ঘটে 1939 সালে E.H. কার এর লেখা 20 ইয়ার্স ক্রাইসিস গ্রন্থটির মাধ্যমে। পরবর্তীকালে মর্গেনথাউ, আরও অনেকে আছে, হারবার্ট বাটারফিল্ড, এনারা আছে। এখানে কি বলা হচ্ছে দেখো, এই তথ্যের প্রধান প্রতিপাদ্য বিষয় হলো এই যে সর্বদেশে সর্বকালে অন্তরাষ্ট্র সম্পর্ক নিয়ন্ত্রিত হয় ক্ষমতা অর্জন ও তা
সম্প্রসারণের তাগিদে, অর্থাৎ ক্ষমতা অর্জন করবে এবং সেটাকে সম্প্রসারণ করবে। বাস্তববাদীদের আরও বক্তব্য, যৌথ নিরাপত্তার চেয়ে ক্ষমতার ভারসাম্য নীতি জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে বেশি কার্যকর। এবারে নয়া উদারবাদী ধারা, সেখানে কি আলোচনা করা হচ্ছে দেখো। স্টানলি হাফম্যান এর মতে রাষ্ট্রীয় স্বার্থ পূরণের ক্ষমতা হলো একটি হাতিয়ার। রাষ্ট্রীয় স্বার্থ পূরণের ক্ষমতা হলো একটি হাতিয়ার, তাকে কেন্দ্র করে তাকে কেন্দ্রীয় ভূমিকা অর্পণ করা বিপজ্জনক। হাফম্যানের মতে এই তথ্য ক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় আচার আচরণ নিয়ন্ত্রণকারী অন্যান্য বহু শক্তিকে উপেক্ষা করেছে। বস্তুতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কিছু ঘটনা ঘটে, যেমন দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্রের উদ্ভব, ঠান্ডা লড়াই, দ্বিমেরুবাদের প্রবণতা, এইসব। এই পর্যায়ে প্রতিনিধি স্থানীয় লেখক হলেন মার্টন ক্যাপলান, কার্ল ডয়েস, জন বার্টন, রিচার্ড স্লাইডার ইত্যাদি। আচ্ছা, এখানে তোমরা কি বুঝলে? এখানে তিনটে ধারা দেখো। আদর্শবাদী ধারা, যেটা প্রথম দিকে আলোচনা হয়েছিল, তারা বলছে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যাবে, কারণ মানুষ শান্তিপ্রিয় আদর্শকে নিয়ে থাকে। এরা বলছে, বাস্তববাদীরা বলছে কি, এইসব শান্তি ফান্তি দিয়ে মিটবে না, ক্ষমতা এবং তার সম্প্রসারণ, এটাই হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতির মূল বিষয়। তারপরে এরা বলছে শুধু ক্ষমতা দিয়ে হবে না, শুধু রাষ্ট্রের ক্ষমতা নয়, বিভিন্ন এর মধ্যে সংস্থা জড়িত আছে। ঠিক আছে, নয়া বাস্তববাদী ধারার প্রবক্তারা বলছেন। এবারে এর পরবর্তীকালে মার্ক্সীয় ধারা, পরবর্তীকালে না, এটা অনেক আগে দিয়েই আছে, এদের ধারণাটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে এরা কি বলছে দেখো, বলছে এখানে একটা বই আছে দেখো, এই ধারাটির অঙ্কুরোদ্গম হয় 1916 সালে, মূলত লেনিনের লেখা ইম্পেরিয়ালিজম গ্রন্থে। ঠিক আছে, যেটা লেখা আছে দেখো, পুরো নাম হচ্ছে দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে। ঠিক আছে, এখানে এরা কি বলছে দেখো, বলছে মূল বক্তব্য হলো অর্থনৈতিক উপাদানকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা কখনোই বাস্তবসম্মত হতে পারে না। ধনতন্ত্রের বিকাশ আন্তর্জাতিক সম্পর্ককে কতখানি এবং কিভাবে প্রভাবিত করে, উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে সম্পর্ক নির্ধারণ, অর্থনৈতিক উপাদান কতখানি ভূমিকা পালন করে, এই সব প্রশ্নের আলোচনাকে ঘিরে গড়ে উঠেছে মার্ক্সবাদী ধারণা। লেনিন প্রথম বিশ্বযুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। অর্থাৎ তোমাদের এখানে বুঝতে হবে, এরা বলছে, মার্ক্সবাদীরা বলছে যে টাকা পয়সার ব্যাপার, অর্থাৎ অর্থনীতিকে বাদ দিয়ে কোনো কিছু আলোচনা হতেই পারে না আন্তর্জাতিক ক্ষেত্রে। এখানে এই কটা তোমাদের জিনিস জানতে হবে। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের অর্থ ও সংজ্ঞা, এখানে তোমাদের যেটা জানতে হবে, তোমরা দেখো যে এটা যেহেতু সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানের একটা অংশ, তাই জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের মতো কোনো নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা এক্ষেত্রে দিয়েছেন, যেমন কয়েকজনের সংজ্ঞা তোমাদের জেনে রাখতে হবে। যেমন হলস্টির দেওয়া সংজ্ঞা দেখো, আন্তর্জাতিক রাজনীতি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক প্রক্রিয়াকে বোঝায়। পামার পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক, মানুষের জীবন ক্রিয়াকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। মর্গেনথাউ কি বলেছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কথাটির চাইতে আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহারের পক্ষপাতী, কারণ তার মতে আন্তর্জাতিক রাজনীতির মূলত ক্ষমতার লড়াই, নিজের রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করা ও অক্ষুণ্ণ রাখা এবং অপরাপর রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণ বা হ্রাস করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকে তিনি আন্তর্জাতিক রাজনীতি বলে অভিহিত করেছেন। স্টানলি হাফম্যানের বক্তব্যটা তোমরা পড়বে পিডিএফটা দেখে। এর পরবর্তীকালে
একটা এই যে সমস্ত সংজ্ঞাগুলো আছে সেগুলোকে মানে সমন্বয় করে একটা সংজ্ঞা তৈরি হয়েছে। সেটাকে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে এমন একটি স্বাস্থ্যকে বোঝায় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অবস্থিত রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, আইনগত, সাংস্কৃতিক ইত্যাদি সকল প্রকার সরকারি ও বেসরকারি সম্পর্ক নিয়ে আলোচনা করে। এবারে হচ্ছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্য, এটা তো তোমাদের আমি নোটে আলোচনা করব যে তোমাদের প্রশ্নই আছে যে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে পার্থক্যের বিষয় সেটা তোমাদের বড় প্রশ্নে আছে, সেই কারণে এখানে আর আমি আলোচনা করতে যাচ্ছি না। এটা তোমরা পিডিএফটা পেলে একটু তোমরা দেখে নেবে, যেগুলো একটু দাগ দেওয়া আছে। এবারে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বা বিষয়বস্তু, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বিষয়বস্তু যেটা আছে, ঠিক আছে, সেটাও কিন্তু তোমাদের নোটে আমার আলোচনা করা আছে। তাও আমি এখানটায় একটু দেখাচ্ছি যে যেগুলো তোমাদের একটু এখান থেকে পড়া দরকার বা জানা দরকার, যে এই ইএইচ কারের মতে আন্তর্জাতিক সম্পর্ক মানে দেখো প্রথম অবস্থায় পরম লক্ষ্যবাদী চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিল। এইগুলো যেগুলো একটু মানে রাষ্ট্রবিজ্ঞানীদের নাম আরে আছে, এগুলো কোটেশানগুলো একটু তোমাদের জানতে হবে। যেমন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় জানার আছে যে 1948 সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান পরিষদের মানে প্যারিস সম্মেলনে 3টি বিষয়কে আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় হিসাবে ধরা হয়: আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক সংগঠন আর প্রশাসন, আর আন্তর্জাতিক আইন। ঠিক আছে, এই সব বিষয়গুলি একটু জেনে রাখতে হবে, কারণ তোমরা পরবর্তীকালে যদি এই সাবজেক্টে অনার্স নাও তাহলে কিন্তু এগুলো জানার দরকার আছে। আর ক্ষমতার যে ব্যাপারটা এখানে আলোচনা করার কোনো দরকার নেই, কারণ ক্ষমতাটা আমি তোমাদের খুব ভালো করে নোট আকারে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা জানো যে ক্ষমতার প্রশ্নটা তোমাদের জন্য এবছর 2023-এ যারা মানে এইচএস পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই সেই নোটটা তো তোমাদের আছে। আর তারপরে আছে দেখো এর মানে পরের ক্লাসে আমি তোমাদের এই জাতীয় শক্তির প্রকৃতি এখান থেকে টেক্সট বইটা তোমাদের পড়াবো। আর অন্যথায় তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে বা আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বা নোটগুলো দেওয়া হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এবং পড়ে নেবে। আর তোমরা যারা যে এতগুলো ছাত্রছাত্রী যে আমাকে বিশ্বাস করে অ্যাডমিশান নিয়েছো, তোমাদের কিন্তু বিশ্বাস আমি শেষ পর্যন্ত রাখবো। আর তোমরাও লক্ষ্য করে থাকবে যে বিগত বছরে যেসব ছাত্রছাত্রী এইচএস পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আমি শেষ পর্যন্ত গাইড করেছি বা তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। যেসব ছাত্রছাত্রীরা অ্যাডমিশান নিতে চাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে মানে অ্যাডমিশান নিতে পারো, 9123005218। কারোর যদি প্রয়োজন বলে মনে করো যে না রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটাতে আমি 90% বেশি নম্বর পেতে চাই, তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। কেউ যদি মনে করো যে আমরা কয়েকটা নোট মুখস্থ করে পাস করে যাব, তাহলে বলবো তোমাদের এখন অ্যাডমিশান নেওয়ার কোনো দরকার নেই। কারণ কয়েকটা নোট মুখস্থ করে যদি পাস করে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা জাস্ট ইউটিউব চ্যানেলটা ফলো করো, এখানে টাইম সাজেশান দেওয়া হবে, নোটও কয়েকটা আলোচনা করা হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দরকার নেই। আর যারা মনে করছো যে না আমরা এই সাবজেক্টটাকে ভালো করে জানবো, ভালো করে শিখবো, 90%-র বেশি নম্বর পাবো, পরবর্তীকালে এই সাবজেক্টটা নিয়ে আরও পড়াশোনা করব, তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও দেরি না করে। আর তোমাদের এটা বলেছি যে মাসে তোমাদের 200 টাকা করে মানে মাইনে অর্থাৎ ফিস দিতে হবে, সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস, এবং মাসে একটা করে মক টেস্ট নেওয়ার চেষ্টা করা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আর অবশ্যই তোমরা ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার একটু করে নেবে, কারণ তারাও যাতে অ্যাডমিশান নিতে পারে।